Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. দাদা আমি সাথে পাঁচে থাকি না, বারান্দা থেকে আমি নামি না। খুব শুনেছো না কবিতাটা? ফেসবুকে ভাইরাল। আমি দেখেছি অসংখ্যবার। রুদ্রনীল সেনের কবিতা। রুদ্রনীল সেন লিখেছেন এবং আবৃত্তি করেছেন, অসম্ভব সুন্দর আবৃত্তি। আজকে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব এবং রুদ্রনীল সেনের কবিতার বিষয়বস্তু একদম একই। রুদ্রনীল সেন এই কবিতায় বলতে চেয়েছেন আমাদের সমাজে কিছু জীব আছে, মানুষ, তারা মানুষের মতো নাম, মানুষের মতো দেখতে, মানুষের মতো আকৃতি তাদের, কিন্তু আচার আচরণ একদমই মানুষ সুলভ নয়। তারা বারান্দা থেকে নামেন না, আমফানে কিছু যায় আসে না, লকডাউনে মানুষ মরলেও কিছু তাদের যায় আসে না। তো রুদ্রনীল সেন আজকের সমাজে ছবি এঁকেছেন এই কবিতায়। এই ট্রেন্ড, এই ট্র্যাডিশন কিন্তু যুগ যুগের জন্যে, আজকে নয়, দীর্ঘদিনের এই ট্র্যাডিশন, দীর্ঘদিন থেকেই এই ট্র্যাডিশন বয়ে আসছে। এবং আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতা হচ্ছে মিউজে ডেবুয়ার্ডস এবং লিখেছেন ডব্লিউ.এইচ. অরেন। ডব্লিউ.এইচ. অরেনের মিউজে ডেবুয়ার্ডস একই থিম, ওই বারান্দা থেকে না নামা পাবলিকদের জন্য, অর্থাৎ ইনডিফারেন্স টু দ্য সাফারিংস, টু দ্য টর্চার অফ আদার পিপল, অর্থাৎ অন্যের সমস্যার প্রতি আমাদের যে উদাসীনতা, আমাদের বারান্দা থেকে না নামা, আমাদের স্বার্থপরতা, এটাই আজকের কবিতার বিষয়। তো আমরা চলে যাব আমাদের কবিতা মিউজে ডেবুয়ার্ডসে। আমরা প্রথমে কবিতায় যাওয়ার আগে একটু কবি পরিচিতি জেনে নিই। যে ভদ্রলোকের কবিতা পড়ব ওনার নাম ডব্লিউ.এইচ. অরেন। আমরা ছবিতে ডব্লিউ.এইচ. অরেনকে দেখতে পাচ্ছি, ডব্লিউ.এইচ. অরেনকে দেখতে পাচ্ছি। কে এই ডব্লিউ.এইচ. অরেন? ডব্লিউ.এইচ. অরেন হচ্ছেন একজন অ্যাংলো আমেরিকান পোয়েট। হি ইজ রিনোড অ্যাংলো আমেরিকান পোয়েট, অ্যান্ড নট অনলি পোয়েট, হি ইজ আ ভার্সেটাইল জিনিয়াস। হি ইজ আ প্লেরাইট, a poet, a critic, and he exerted his influence on the 20th century poets and modern poets as well. He writes on various topics like politics, morals, love, religion, and on other topics too. And moreover, he is a humanist. So you have seen W.এইচ. অরেন. তো আমরা নেক্সট টপিকে চলে আসি, যে ডব্লিউ.এইচ. অরেন ইংরেজি সাহিত্যের জন্যে, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যারা প্রেমিক, অর্থাৎ আমাদের জন্য তিনি কী রেখে গেছেন। অসংখ্য লেখা, তার অসংখ্য কবিতা তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশ উল্লেখযোগ্য কিছু হচ্ছে ফুনারাল ব্লুজ। তোমরা দেখতে পাচ্ছ ফুনারাল ব্লুজ, এর থিম হচ্ছে লাভ, লাভ থিমের উপর লেখা ফুনারাল ব্লুজ। সেপ্টেম্বর 1, 1939, এটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল থিমের উপরে লেখা একটা কবিতা। দ্য শিল্ড অফ অ্যাকিলিস, এটা সাইকোলজিক্যাল থিমের উপরে, অর্থাৎ মানব মনস্তত্ত্বের উপরে লেখা একটা কবিতা। দি এজ অফ অ্যাংজাইটি, এটা সাধারণত রিলিজিয়াস থিম, মডার্ন রিলিজিয়াস থিমের উপরে লেখা। অ্যান্ড The Age of Anxiety was awarded the Great Pulitzer Prize in 1948. এছাড়াও তিনি রিলিজিয়াস থিমের উপরে লেখেন ফর দ্য টাইম বিং। তো আমাদের জন্য তিনি এভাবে অসংখ্য কবিতা উপহার দিয়ে গেছেন এবং সারা বিশ্বব্যাপী তার খ্যাতি একজন কবি রূপে, একজন ক্রিটিক রূপে, একজন প্লে রাইট রূপে তিনি নিজেকে প্রসিদ্ধ করে গেছেন। আমরা যে কবিতাটা পড়ব, অর্থাৎ ডব্লিউ.এইচ. অরেনের মিউজে ডেবুয়ার্ডস, কবিতার বিষয়ে আসি। আগেই বলেছি কবিতার থিম হচ্ছে ইনডিফারেন্স, অর্থাৎ উদাসীনতা। কিসের প্রতি উদাসীনতা? অন্য মানুষের প্রতি উদাসীনতা।
অন্য মানুষের প্রতি, অন্য মানুষের ভোগান্তির প্রতি, অন্য মানুষের সমস্যার প্রতি উদাসীনতা। তো কবিতায় আসার আগে আমি জাস্ট দিল্লির একটা ঘটনা আমার মনে পড়ছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দিল্লিতে কয়েক বছর আগের ঘটনা, 2-3 বছর আগে, কাপল, হাজব্যান্ড আর ওয়াইফ, এবং তাদের 2 সন্তান। এক সন্তানের বয়স 1.5 বছর এবং আরেকজনের বয়স 4 বছর। তারা দিল্লি রাস্তা ধরে হাঁটছিল। একটা গাড়ি এসে যে 4 বছরের সন্তানকে পিষে দিয়ে চলে গেছে। মা বাবার কোলে 1.5 বছরের সন্তান ছিল, আর মায়ের হাত ধরে ছিল 4 বছরের সন্তান। 4 বছরের সন্তানকে পিষিয়ে দিয়ে চলে গেছে একটা গাড়ি। মা ঝাঁপিয়ে পড়ল। মা ঝাঁপিয়ে পড়তেই আর একটা গাড়ি এসে মাকে পিষিয়ে দিল। একদিকে 4 বছরের সন্তান পড়ে আছে রাস্তায় রক্তাক্ত, আরেকদিকে মা পড়ে আছে, সেও রক্তাক্ত, সেই সন্তানের মা, দুজনেই রক্তাক্ত। আর তার সেই ভদ্রলোকের কোলে আছে 1.5 বছরের শিশু। ভদ্রলোক চিৎকার করছে, কাকুতি মিনতি করছে, পায়ে ধরছে প্রত্যেকটা মানুষকে, রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করানোর চেষ্টা করছে। 3 ঘন্টা যাবৎ না কোনো গাড়ি দাঁড়িয়েছিল, না কোনো মানুষ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। 3 ঘন্টা কাকুতি মিনতি। সে বাচ্চা শিশুটাকে, 1.5 বছরের শিশুটাকে কোথায় রাখবে? কাকে হসপিটালে নিয়ে যাবে? গাড়ি কোথায় হসপিটালে নিয়ে যেতে গেলে কীভাবে বা নিয়ে যাবে? এবং 3 ঘন্টার মধ্যে তার সেই শিশু এবং তার স্ত্রী বিয়োগ ঘটল। আমি বলছি না যে এটাই সর্বত্র ঘটে, আমরা উল্টো চিহ্নও দেখতে পেয়েছি, উল্টোটা দেখতে পেয়েছি। মানুষের প্রতি মানুষের সিম্প্যাথিও দেখেছি, মানুষের প্রতি মানুষের অ্যান্টিপ্যাথিও দেখেছি, ভক্তি দেখেছি, ভক্তি ভালোবাসা দেখেছি, আবার ঘৃণাও দেখেছি। কিন্তু আজকের বিষয় ভক্তি ভালোবাসা বা ঘৃণা নয়। আজকের বিষয় সেই সমস্ত মানুষরা যারা বারান্দা থেকে নামেন না। আজকের আমাদের টপিক সেই সমস্ত মানুষরা যারা অন্যের সমস্যার প্রতি উদাসীন এবং অন্যের সমস্যা ঘটলে নাকে আঙুল দিয়ে, কানে আঙুল দিয়ে তারা পাশ কাটিয়ে চলে যায়। তারা কিছু শুনতে পান না, তারা কিছু দেখতে পান না। সেই সমস্ত মানুষদের প্রতি আজকে আমাদের এই কবিতা। তো আমরা কবিতার প্রথমে আসছি। আজকের কবিতার টাইটেল মিউজ দ্য ডিওয়ার্ডস। টাইটেলটা একটু অন্যরকম লাগছে, তাই তো? মিউজ দ্য ডিওয়ার্ডস, ইটস আ ফ্রেঞ্চ টার্ম। মিউজ দ্য ডিওয়ার্ডস ফ্রেঞ্চ টার্ম, যার মানে হচ্ছে মিউজিয়াম অফ ফাইন আর্টস, মিউজিয়াম অফ ফাইন আর্টস। এই কবিতার প্রাথমিক টাইটেল ছিল প্যালেস ডেস বিউস আর্টস। ফার্স্ট টাইটেল প্যালেস ডেস বিউস আর্টস, যার মানে হচ্ছে প্লেস অফ ফাইন আর্টস। কবিতার ফার্স্ট টাইটেল ছিল। পরবর্তীকালে টাইটেল করে দেয় মিউজে ডে বু আর্টস। এই মিউজে ডে বু আর্টস টাইটেলটা নেওয়া হচ্ছে মিউজে রয়েক্স ডেস বু আর্টস, বেলজিক একটা মিউজিয়ামের নাম। আরেকবার বলছি, মিউজে রয়েক্স ডে বু আর্টস ডে বেলজিয়াক, একটা মিউজিয়ামের নাম, যে মিউজিয়ামটা বেলজিয়ামে অবস্থিত। এই বেলজিয়ামের মিউজিয়ামে বিভিন্ন আর্টস সামগ্রী রাখা আছে, বিভিন্ন শিল্প সামগ্রী সেখানে রাখা আছে, এবং সেখানে অসংখ্য পেইন্টারদের পেইন্টিংস রাখা আছে। বিশেষ করে রেনেসাঁর সময় যে পেইন্টাররা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে পিটার ব্রুগেল দ্য এল্ডার, নেদারল্যান্ডের পেইন্টার। পিটার ব্রুগেল দ্য এল্ডার নামটা খুব ভালো করে মনে করে রাখো, পিটার ব্রুগেল দ্য এল্ডার। উনি রেনেসাঁর সময়কার পেইন্টার। তো ওনার বেশ কিছু পেইন্টিং এই মিউজিয়ামে রাখা আছে। পোয়েট এবং তার ফ্রেন্ড, পোয়েট মিন্স ডব্লিউ.এইচ. অডেন এবং তার ফ্রেন্ড দুজন মিলে এই মিউজিয়াম, বেলজিয়ামের ব্রাসেলসের এই মিউজিয়াম দুজন ভিজিট করেন। এবং এই মিউজিয়ামে বিশেষ করে পিটার ব্রুগেল এর বেশ কিছু পেইন্টিং, সে ডব্লিউ.এইচ. অডেন বেশ কিছু পেইন্টিংসের মধ্যে একটা থিওরি দেখতে পান, একটা সূত্র দেখতে পান বেশ কিছু পেইন্টিংসের মধ্যে। সেই পেইন্টিংসগুলো দেখাবো আমি একটু পরেই। এই পেইন্টিংসগুলো দেখে একটা সিদ্ধান্তে তিনি উপনীত হন, মানুষের স্বভাব সম্পর্কে একটা সিদ্ধান্তে তিনি উপনীত হন, এবং মানুষের স্বভাব নিয়ে তিনি, মানুষের অ্যাটিটিউডস নিয়ে, মানুষের যে একটা ট্র্যাডিশনাল ভ্যালুস নিয়ে তিনি এই কবিতাটা লেখেন। আমরা যার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন পিটার ব্রুগেল।
পিটার ব্রুগেল দ্য এল্ডার। পিটার ব্রুগেল দ্য এল্ডার ইনি নেদারল্যান্ডের অর্থাৎ ডাচ জাতিগোষ্ঠী, উনি একজন ডাচ পেইন্টার ছিলেন, গ্রেট পেইন্টার ছিলেন, ডাচ পেইন্টার। উনি 1525 সালে জন্মগ্রহণ করেন এবং 1569 সালে উনি মৃত্যুবরণ করেন। হি ওয়াজ বর্ন ইন 1525 অ্যান্ড ডায়েড ইন 1569। বুঝতে পারছো, এই সময়টাতেই ইউরোপে রেনেসা জাঁকিয়ে বসেছে। ইংল্যান্ড নয়, ইউরোপ বললাম। এই সময়টা ইউরোপে রেনেসা জাঁকিয়ে বসেছে। তো তিনি সেই রেনেসার সময়কার একজন গ্রেট পেইন্টার এবং বেশ কিছু অসাধারণ পেইন্টিংস তিনি আমাদের উপহার দিয়েছেন। তার পেইন্টিংসের একটা বিশেষ দিক হচ্ছে যে ল্যান্ডস্কেপ, অসাধারণ ল্যান্ডস্কেপ আঁকেন এবং আমরা দেখতে পাবো এখনই তার বেশ কিছু পেইন্টিংসের মধ্যে সেই অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ। তো কবিতায় যাওয়ার আগে আরও বেশ কয়েকটা বিষয় আমরা জেনে নিই। যে পিকচারটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই পিকচারটাই হচ্ছে সেই মিউজে রয়েক্স বিউস আর্টস ডে বেলজিয়াক, অর্থাৎ এই মিউজিয়ামে তিনি গেছিলেন, ডাব্লিউএইচ অরেন। এই মিউজিয়ামে গিয়ে তিনি ব্রুগেল দ্য এল্ডার, পিটার ব্রুগেল দ্য এল্ডার, ওনার বেশ কিছু ছবি দেখে তিনি অনুপ্রাণিত হন। এই মিউজিয়ামটা কোথায় বলেছি? ব্রাসেলসে। ব্রাসেলস কোথায় না? বেলজিয়ামের রাজধানী। আমরা তিনটে পিকচারের প্রসঙ্গে আসি, খুব ভালো করে খেয়াল করে দেখো। তিনটে পিকচার খুব মাইনিউটলি খেয়াল করবে। একটা ফার্স্ট পিকচার দেখো, এই পিকচারটা ব্রুগেলের আঁকা। এই পিকচারটায় যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, পিকচারের নাম দ্য ফল অফ ইকারুস। মনে রাখবে পিকচারের নাম দ্য ফল অফ ইকারুস। এই ফল অফ ইকারুস পিকচারের মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে এক ব্যক্তি, তিনি কৃষি কাজ করছেন, লাঙল আছে, সঙ্গে একটা পশু আছে, গরু বা ঘোড়া আছে, একটা জাহাজ দেখতে পাচ্ছ, সমুদ্র দেখতে পাচ্ছ, অসংখ্য জাহাজ আছে, সমুদ্রের পাশে বড় বড় বিল্ডিং আছে। আরেকজন ব্যক্তি দূরে পশু পালন করছেন, তার সঙ্গে বেশ কিছু ক্যাটেলস আছে। আরেকজন ব্যক্তি ফিশিং করছেন, মাছ ধরছেন। আর অনেক ব্যক্তি আছেন, দেখো সবাই সবার কাজে ব্যস্ত। তো এই ছবিটার মধ্যে দেখো অনেক কিছুই দেখতে পাচ্ছ, খুব সুন্দর ল্যান্ডস্কেপ, কিন্তু আমাদের চোখে পড়বে না এরকম একটা ছোট্ট বিষয় এই ছবির মূল বক্তব্য। এই ছবির একদম যেখানটায় মার্ক করেছি ঠিক এইখানটা খেয়াল করো। এখানটায় একটা পা দেখতে পাচ্ছ, বডি দেখতে পাচ্ছ না। দেখো যেখানটায় মার্ক করেছি এখানটায় একটা পা দেখতে পাচ্ছ, জলের উপরে, সমুদ্রে জলের উপরে একটা পা দেখতে পাচ্ছ, বডি দেখতে পাচ্ছ না, কারণ বডিটা জলের নিচে। এটা হচ্ছে এই বিউটিফুল ল্যান্ডস্কেপের মধ্যে যেটা আমাদেরকে তিনি দেখাতে চেয়েছেন, কিন্তু ছোট্ট করে তিনি এঁকেছেন আমাদের যাতে চোখ এড়িয়ে যায়, কিন্তু যারা তাদের চোখ এড়াবে না, যারা ছবি বোঝেন তাদের চোখ নিশ্চয়ই এড়াবে না। এবং আমাদের দৃষ্টিভঙ্গি এই ছবিটার প্রতি দেখো, আমরা অন্য সবগুলোই দেখবো, বাহ খুব সুন্দর, একজন পশু প্রতিপালন করছেন, একজন কৃষি কাজ করছেন, জাহাজ দেখতে পাবো, অনেক কিছু দেখতে পাবো, খুব সুন্দর লাগবে, ছবিটার প্রশংসা করবো। কিন্তু আমরা যে অন্যের ভোগান্তির প্রতি আমরা যে উদাসীন, আমরা যে বারান্দা থেকে নামি না, তো তাই এখানে তিনি আমরা এটা দেখতে পাবো না। এই যে পাটা, বডিটা ডুবে গেছে, পাটা উপরে আছে, দেখতে পাবো না, কারণ ওর ভোগান্তির প্রতি আমরা উদাসীন। এই ছেলেটা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম হচ্ছে ইকারুস। তো ইকারুস কেন জলে ডুবছে? তাহলে আরেকটু গল্প বলি আমরা। ইকারুসের বাবা হচ্ছে ডেডালাস। এই ডেডালাস, this Daedalus was a great artist, was a craftsman, was an architect. ডেডালাস, ইকারুসের বাবা, তাকে একজন গ্রিক রাজা, গ্রিক রাজ্যের নাম ক্রিট, সেই গ্রিক রাজার নাম হচ্ছে মিনস এই ডেডালাসকে ইনভাইট করে একটা লেবারিন্থ বানাতে বলেন। লেবারিন্থ নিশ্চয়ই শুনেছ, লেবারিন্থ মানে গোলক ধাঁধা, যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, গোলক ধাঁধা। সেই গোলক ধাঁধার মধ্যে গোলক ধাঁধা তৈরি করতে বলেন। অর্থাৎ ক্রিটের রাজা মিনস ডেডালাসকে তিনি ইনভাইট করেন
ক্রিটে এবং তাকে একটা গোলক ধাঁধা তৈরি করতে বলেন। অনেক ইতিহাস আছে, অনেক মিথোলজিক্যাল চার্মিং ইনসিডেন্টস আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তো যখন গোলক ধাঁধা তৈরি করেন ডেডালাস, তো এই ডেডালাস যাতে অন্য কোথাও গিয়ে আবার এরকম অপূর্ব একটা আর্কিটেক্ট, অপূর্ব একটা বিল্ডিং, ম্যাগনিফিসেন্ট কিছু তৈরি করতে না পারেন, এই গোলক ধাঁধার মধ্যে বন্দি করে রাখেন ডেডালাসকে এবং তার ছেলে ডেডালাস এবং তার ছেলে ইকারুসকে। তখন ডেডালাস পাখা তৈরি করেন, উইংস তৈরি করেন, মোমের তৈরি, এবং তিনি আর তার ছেলে দুটো মানে মোমের তৈরি ডানা দিয়ে তারা ওই মানে গোলক ধাঁধা থেকে অর্থাৎ লেভরিন থেকে উড়ে চলে আসেন এবং তাদের যাত্রাপথে একটা সমুদ্র পড়ে। তো বাবা অভিজ্ঞ ছিলেন ডেডালাস, ছেলে ইকারুসকে বলেন যে দেখো বেশি উপর দিয়ে উড়ো না, তাহলে কিন্তু মোমে গলে যাবে, আবার বেশি নিচে দিয়ে নেমো না, তাহলে সমুদ্রের নোনা জলে মোম গলে যাবে, মিডল হাইট দিয়ে উড়ো। কিন্তু ইকারাস তো ছেলে মানুষ, সে তো অত শত বোঝে না, সে উড়ার আনন্দে কখনো উপরে কখনো নিচে যাচ্ছে, এর ফলে তার মোম গলতে শুরু করেছে। তার মোম গলতে শুরু করলে তখন তার ডানা পুরো গলে গেছে এবং ইকারাস সমুদ্রের জলের মধ্যে ডুবে গেছে। ইকারাস সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, দেখো ইকারাস সমুদ্রের জলে ডুবছে এবং তার পা দুটো উপরে আছে। ইকারাস যখন সমুদ্রের জলে ডুবছে তখন তার আশপাশের লোকজন, দেখো তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তার আশপাশের লোকজন যে চাষ করছিল সে আপন মনে চাষ করছে, যে পশু প্রতিপালন করছে সে আপন মনে সেই কাজ করছে। দেখো দূরে একটা জাহাজ আছে, সেই জাহাজটা আপন মনে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এরকম, আমাদের পাশের বাড়ি যদি কেউ যন্ত্রণায় ভোগে, আমাদের পাশের বাড়ি যদি কারোর কোনো সমস্যা হয়, আমাদের সেসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপই থাকে না। আমরা ইকারাসের মতো তাকে অবজ্ঞা করি, তাকে অবহেলা করি, তার প্রতি উদাসীন থাকি। এই উদাসীনতা বোধহয় ঘৃণার থেকেও আরও বড় অপরাধ, মানুষের প্রতি উদাসীনতা। এই পিকচারটা সম্পর্কে আসবো। তো স্টিফেন ডেডালাস সম্পর্কে আমি যেগুলো বলছিলাম এখানে আছে, তোমরা আরও ডিটেলস স্টাডি করতে পারো। নেক্সট আমরা আর একটা পিকচার আছে, পিকচারটাও ব্রুগেলের আঁকা, পিকচারটা খুব ফেমাস পিকচার, ম্যাসাকার অফ দ্য ইনোসেন্টস। তো ম্যাসাকার অফ দ্য ইনোসেন্টস, জেসাস ক্রাইস্টকে তোমরা জানো, জেসাস ক্রাইস্টকে ক্রুশ কাটে বিদ্ধ করা হয়েছিল এবং জেসাস ক্রাইস্টের সঙ্গে আরও বেশ কিছু মানুষকে, আরও বেশ কিছু চোর বা বেশ কিছু ক্রিমিনালসকে একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। তো এই ছবির মধ্যে অনেক কিছু ঘটনা ঘটছে, তার মধ্যে কয়েকটা জিনিস আমরা এই ছবি যদি পরিষ্কার দেখতে পাবো। এখানে দুটো ঘোড়া আছে, ঘোড়ায় দুজন বসে আছে, বেশ চুপ করে বসে আছে, অন্যদিকে মানুষ মারছে, চিৎকার হচ্ছে, জেসাস ক্রাইস্টকে মারা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, ক্রুশ কাটে বিদ্ধ করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, জ্বালানো হচ্ছে, অনেক ঘটনা ঘটছে। কিন্তু দেখো এখানে দুটো ঘোড়া আছে, দুটো ঘোড়ার কোনো ভ্রুক্ষেপ নেই, আর ঘোড়ার পিঠে যে মানুষগুলো আছে তাদের, বা এখানে আরও কিছু মানুষ আছে যাদের কোনো ভ্রুক্ষেপ নেই যে কার উপরে টর্চার করা হচ্ছে, কেন টর্চার করা হচ্ছে, টর্চারের কারণ জানার চেষ্টা করি, কি তাদের অপরাধ, তাদের কোনো বিষয়ে ভ্রুক্ষেপ নেই, অর্থাৎ উদাসীনতা। নেক্সট পিকচারটা দেখো, দ্য সেন্সাস অফ বেথলেহেম। নেক্সট পিকচার, এই ছবিতেও একই রকমভাবে উদাসীনতা দেখানো হচ্ছে, তবে সবার নয়। এই ছবিটা তোমরা জানো যে বেথলেহেমে জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল, আর বেথলেহেম তখন রোমের অধীনে ছিল, রোমের শাসক ছিলেন হেরদ। তোমরা জানো যে হেরদ আদেশ দিয়েছিলেন যত শিশু জন্ম লাভ করবে সবাইকে যেন হত্যা করা হয়, এই জন্য জেসাস ক্রাইস্টকে গোপনে জন্ম দেওয়া হচ্ছে পশুদের বাসস্থানে একটা ম্যানজারের মধ্যে। তো জেসাস ক্রাইস্ট জন্মাবেন এবং জেসাস ক্রাইস্ট একজন মহান ব্যক্তিত্ব, এটা অনেকেই জানেন, এবং সেই জানেন বলেই তারা জেসাস ক্রাইস্টের যখন জন্মেছিলেন তার চারপাশে তাকে ভিড় করে আছে। কিন্তু অনেক মানুষের তাকে ভ্রুক্ষেপ নেই। একটু দূরে আমি যাদেরকে ইন্ডিকেট করছি দেখতে পাচ্ছ, এই মানুষদের না জেসাস ক্রাইস্টের মতো এত মহামানব, যিনি কয়েক হাজার বছর পরে হয়তো একবার করে আসেন, তো এই মানুষদের তার প্রতি, সেই জেসাস ক্রাইস্টের জন্মের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা তাদের মতো লাইফ লিড করে চলেছে, তাদের এই সমস্ত নিয়ে কোনো আগ্রহই নেই। তো এই আমরা তিনটে পিকচার দেখলাম, তিনটে পিকচারে একটা জিনিস ক্লিয়ার, উদাসীনতা, অন্যের ভোগান্তির প্রতি আমাদের চরম উদাসীনতা। তো আমরা এবার কবিতায় যাব। এই কবিতাতে এই যে তিনটে পিকচারে, তিনটে ছবির কথা বলছিলাম, এই তিনটে ছবি আমাদের এই কবিতায় ফুটে ওঠানো হচ্ছে। তো কবিতাটা আমরা এবার একটু পড়ি। অ্যাবাউট সাফারিংস, কবিতায় দুটো স্ট্যান্জা আছে, আমরা ফার্স্ট স্ট্যান্জার পড়ছি।
about suffering. They were never wrong. The old masters, how well they understood its human position, how it takes place while someone else is eating or opening a window or just walking dully along. How, when the aged are reverently, passionately waiting for the miraculous birth, there always must be children who did not especially want it to happen, skating on a pond at the edge of the wood. About suffering, about the sufferings or the troubles or the problems of other people. About sufferings, they were never wrong. The old masters. They means the old masters. They means the painters. They means people like Bruegel, যারা মানুষের ভোগান্তির, মানুষের প্রতি অন্য মানুষের উদাসীনতার ছবিগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন তাদের পেইন্টিংসের সাহায্যে। তাদেরকে এখানে ওল্ড মাস্টার্স বলা হচ্ছে। আর ওল্ড মাস্টার্সকে এখানে দে প্রনাউন দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে দে বলতে ওল্ড মাস্টার্স বলতে কারা? রেনেসাঁর যুগে যারা পেইন্টার ছিলেন বা অন্যান্য আর্টিস্ট ছিলেন, যারা এক মানুষের প্রতি অন্য মানুষের উদাসীনতাগুলো তুলে ধরেছেন। সো অ্যাবাউট সাফারিংস, অ্যাবাউট হিউম্যান সাফারিংস, দে ওয়ার নেভার রং। দে মিনস দ্য ওল্ড মাস্টার্স, দ্য গ্রেট পেইন্টার্স অ্যান্ড দ্য গ্রেট ফিলোসফার্স, দে ওয়ার নেভার রং। অর্থাৎ মিনস দে ডিপিক্টেড এক্স্যাক্টলি দ্য এক্স্যাক্ট পিকচার অফ দ্য sufferings of the people as well as the indifference of some people towards those people. How well they understood its human position. আমাদের তখন হিউম্যান পজিশন, যখন একজন মানুষ ভুগছেন, যখন একজন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন আমাদের হিউম্যান পজিশন কি হওয়া উচিত? উই শুড হ্যাভ হেল্প দ্যাট পারসন। আমরা কি করি? আমরা ইগনোর করি, আমরা পাশ কাটিয়ে চলে যাই, আমরা নাক কান চেপে ধরি। তো দে, হাউ ওয়েল দে মিনস এগেইন দ্য ওল্ড মাস্টার্স, পিপল লাইক ব্রুগেল অর আদার হিউম্যানিস্ট, দে আন্ডারস্টুড, এরা বুঝতে পেরেছিলেন, এই ওল্ড মাস্টার্সরা বুঝতে পেরেছিলেন ইটস হিউম্যান পজিশন, যে আরেকজনের ভোগান্তির প্রতি, আরেকজনের সাফারিংসের প্রতি আমাদের সাধারণ মানুষদের পজিশনটা কোথায়। How it takes place while someone else is eating or opening a window or just walking dully along. How it takes place. What takes place? এখানে মিরাকিউলাস বার্থের কথা বলা হচ্ছে, অর্থাৎ বার্থ অফ জিসাস ক্রাইস্ট, যে ছবিটা আগে দেখালাম, দ্য সেন্সাস অফ বেথলেহেম, যে ছবিটা দেখালাম, সেই ছবিটার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। কি বর্ণনা দেওয়া হচ্ছে? while someone else is eating or opening a window or just walking dully, অর্থাৎ যখন জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করছেন, এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে, কিন্তু কিছু মানুষ কি করে পারেন এই ঘটনাকে এত অবহেলা করতে? এটা কি করে ইগনোর করতে পারেন? কি করে কিছু মানুষ এভাবে তারা নিশ্চিন্তে খেতে পারেন সেই সময় এত মহান দৃশ্য না দেখে? কি করে কিছু মানুষ অবহেলা ভরে বাড়ির জানালা খুলে দেখার চেষ্টা করছেন কি হচ্ছে, অত লোক কেন? কিছু মানুষ কি করে জাস্ট ওয়াকিং ডাললি মিনস ইনডিফারেন্টলি, তারা উদাসীনভাবে হেঁটে যাচ্ছেন, তাদের হাঁটার মধ্যে, তাদের চোখের চাউনির মধ্যে, তাদের এক্সপ্রেশনের মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, এত মহামানব জন্ম করেছেন তাও। হাউ হোয়েন দ্য এজেড আর রেভারেন্টলি, ইয়েস দ্য এজেড বলতে এখানে যে ওয়াইজ ম্যান, যারা জানেন যে জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছেন এই ম্যানজারের মধ্যে, এই গবাদি পশুর মাঝখানে জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছেন, এজেড আর রেভারেন্টলি মানে রেসপেক্টফুলি, হ্যাঁ এজেড যারা জানেন যে জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছেন, তারা কিছু ইন্ডিকেশন দেখে জানেন, তো তারা অবশ্যই শ্রদ্ধা পড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ তারা ইনডিফারেন্ট। প্যাশনেটলি ওয়েটিং ফর দ্য মিরাকুলাস বার্থ, হ্যাঁ যারা জানেন, যারা এজেড, যারা ওয়াইজ, যারা ইন্টেলেকচুয়ালস, জাস্ট লাইক দ্য 3 গ্রেট ইস্টার্ন কিংস, যারা জেসাস ক্রাইস্টকে দেখতে গেছিলেন উপহার সামগ্রী নিয়ে, দিস পিপল ওয়েটিং প্যাশনেটলি ফর দ্য মিরাকুলাস বার্থ, জেসাস ক্রাইস্টের জন্মকে বলা হচ্ছে মিরাকুলাস বার্থ। সেই মিরাকুলাস বার্থের জন্য তারা ওয়েট করে আছেন। দেয়ার অলওয়েজ মাস্ট বি চিলড্রেন হু ডিড নট স্পেসিফিক্যালি ওয়ান্ট ইট হ্যাপেন। কিন্তু এখানে ছবিতে তোমরা দেখেছো, আগেই দেখিয়েছি, তোমরা ব্যাকে গিয়ে ভিডিওতে ছবিটা আরেকবার দেখে নেবে দরকার হলে। কিছু আশপাশে শিশু আছে যারা স্কেটিং করছে। স্কেটিং কি জানো তোমরা? একটা খেলা যেটা তোমরা খুব ইজিলি স্মুথলি রান করা যায়, বিশেষ করে বরফের উপরে আইস স্কেটিং বলা হয়। তো কিছু শিশু আছে যারা খেলছে এবং সেই শিশুরা চায় না যেরকম মহামানব জন্মগ্রহণ করুক। কেন চায় না? কারণ সবাই যদি বড়রা, বয়স্করা, ইন্টেলেকচুয়ালসরা, ওয়াইজরা যদি ওই শিশুর প্রতি তাদের ধ্যান জ্ঞান যায়, তাহলে আমরা তো
আমরা অবহেলিত হব। এই জন্যে বিশেষ করে শিশুরা চায় না এক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে যারা ইগনোর করছে, ইনডিফারেন্স দেখাচ্ছে, তারা শিশু। সো দেয়ার অলওয়েজ মাস্ট বি চিলড্রেন, শিশুরা আছে হু ডিড নট স্পেশালি ওয়ান্ট, তারা চায় না ইট টু হ্যাপেন, যে এমন কোনো ঘটনা ঘটুক। তো শিশুরা কী করছে তাই, স্কেটিং অন এ পন্ড, একটা পুকুরে যেখানে আইস জমেছে, স্কেটিং করছে, তারা খেলছে অ্যাট দ্য এজ অফ দ্য উড, জঙ্গলের কিনারায়। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো শিশুরা ইগনোর করতে পারে, কিন্তু আমরা বড়রা অন্যের ভোগান্তির প্রতি বা মহৎ ঘটনার প্রতি কী করে আমরা বড়রা ইগনোর করতে পারি। এই স্ট্যাঞ্জার পরের পার্ট, দে নেভার ফরগেট, এগেইন দে প্রোনাউন, দে মিন্স দ্য ওয়াইজ পার্সন, সরি দে মিন্স দ্য ওল্ড মাস্টার্স, ফার্স্ট স্ট্যাঞ্জায় যাদেরকে বলেছেন, অর্থাৎ রেনেসা পেইন্টার্স অর স্কলার্স। দে নেভার ফরগট দ্যাট ইভেন দ্য ড্রেডফুল মার্টারডম মাস্ট রান ইটস কোর্স। সো মার্টারডম বলতে আমরা একটাই মার্টারডম বুঝি, অসংখ্য মার্টারডম আছে। এখানে মার্টারডম বলতে জিসাস ক্রাইস্টের মার্টার হওয়া। যে ছবিটা আমরা ব্রুগেলের যে ছবিটা আগে দেখেছি, আবার একবার ভিডিওটা ব্যাক করে দেখে নেবে, অর্থাৎ ম্যাসাকার অফ ইনোসেন্স। জিসাস ক্রাইস্ট ইনোসেন্ট ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, ম্যাসাকার করা হয়েছিল, দ্যাট ইজ ড্রেডফুল মার্টারডম। তো এখানে ড্রেডফুল মার্টারডম ঘটছিল, ড্রেডফুল মার্টারডম ওয়াজ অন এনিহাউ ইন আ কর্নার, ওখানে যেখানে মার্টারডমটা ঘটছিল সেখানে সাম আনটিডিয়াস স্পট হোয়ার দ্য ডগস গো অন উইথ দেয়ার ডগি লাইফ, যেখানে ডগস গো অন উইথ দেয়ার ডগি লাইফ, সেখানে আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে ঘোড়া আছে, কিছু মানুষ আছে যাদের উপর ইনোসেন্টদের উপর অত্যাচার করা হচ্ছে, অথচ কিছু মানুষ যেখানে আছে তারা তার প্রতি উদাসীন, সেদিকে ভ্রুক্ষেপই করছে না, তারা খেয়ালই করছে না। তো অর্থাৎ ডগস গো অন উইথ দেয়ার ডগি লাইফ, ইটস অ্যান ইডিয়াম, এর মানে হচ্ছে লিডিং নর্মাল লাইফ। লিডিং নর্মাল লাইফ। অনেকদিন আগে একটা হসপিটালে গেছি, হসপিটালে গিয়ে দেখি হসপিটালের পাশে একজন বিভৎস চিৎকার করছে, আশপাশে মানুষ জড়ো হয়ে গেছে, কেন চিৎকার করছে, কি হচ্ছে, বিভৎস, এত চিৎকার করতে আমি দেখিনি মানুষকে। হসপিটালে যে ওয়ার্ড বয় বসে আছে সামনে, চুপ করে বসে আছে, তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তো সবাই যখন ওয়ার্ড বয়কে বলছে যে কী হলো, এই চিৎকার করছে, তুমি এভাবে বসে আছো, তুমি মোবাইল গেম খেলছো, বোঝা, তখন সে বলছে এরকম কত চিৎকার শুনি, তোমরাও যদি এখানে বসে থাকো, তোমরাও যদি এখানে থাকো, তোমরা একদিন এরকমভাবে নির্বিকার হয়ে যাবে, তোমাদের আর মনে কোনো বিকার থাকবে না। অর্থাৎ চিৎকার হচ্ছে, যন্ত্রণা কাতরাচ্ছে, তাও এভাবে নর্মাল থাকা, যেটা ম্যাসাকার অফ ইনোসেন্টসের ক্ষেত্রে ছবিতে দেখতে পেয়েছি আমরা, যে ইনোসেন্টদের ম্যাসাকার হচ্ছে, কিন্তু ডগস গো উইথ দেয়ার ডগি লাইফ, কিছু মানুষ, কিছু প্রাণী তারা নিজেদের মতো লাইফ লিড করছে। অ্যান্ড দ্য টর্চারার হর্সেস, যিনি টর্চার করছেন এই ইনোসেন্টদের, তার ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো নির্বিকার। স্ক্র্যাচেস ইজ ইনোসেন্ট বাইন্ড অন এ ট্রি, সেই ঘোড়াগুলো কী করছে, পা দিয়ে তারা মাটি আঁচড়াচ্ছে, স্ক্র্যাচ করছে, বাইন্ড আ ট্রি, স্ক্র্যাচেস ইটস ইনোসেন্ট, তাদের পিঠটা তারা গাছে, বাইন্ড আ ট্রি, গাছের পিছনে দাঁড়িয়ে তারা স্ক্র্যাচ করছে ঘোড়াগুলো। তো এখানে ফার্স্ট স্ট্যান্ডে আমরা দেখেছিলাম ইনোসেন্ট চিলড্রেন, সেকেন্ড স্ট্যান্ডে আমরা দেখলাম যে ইনোসেন্ট হর্সেস, এবং মানুষও ইনোসেন্ট আছে তার সঙ্গে, ইনোসেন্ট বলতে ইনডিফারেন্ট। এবার লাস্ট স্ট্যান্ডে যাচ্ছি, আমরা এখানে ইনডিফারেন্ট হিউম্যান বিংস দেখব, যেটা ইকারুসের ছবিতে আমি ডিটেলস ডিসকাশন করেছি, সেটাই এখানে ওয়ার্ডসে দেখব, কার লেখায়, W.S. অর্ডেনের লেখার সেকেন্ড স্ট্যান্জা অ্যান্ড লাস্ট স্ট্যান্জা। ইন ব্রুগেলস ইকারুস, এখানে পেইন্টারের নাম বলেছেন থার্ড স্ট্যান্জা এসে, অর্থাৎ আগের দুটো পিকচার এবং এই পিকচারটা কার আঁকা, ব্রুগেলের, লেখা কার, W.S. অর্ডেনের। ইন ব্রুগেলস ইকারুস, ফর ইনস্ট্যান্স, উনি উদাহরণ দিয়ে বলছেন, ফর ইনস্ট্যান্স ইন ব্রুগেলস ইকারুস হাউ এভরিথিং টার্নস অ্যাওয়ে কোয়াইট লিজারলি, আশপাশের দৃশ্যে সেই জাহাজটার কথা মনে করো, সেই চাষিটার কথা মনে করো, সেই মানুষটার কথা মনে করো যিনি মাছ ধরছিলেন, সেই মানুষটার কথা মনে করো যিনি পশুপালন করছিলেন। টার্নস অ্যাওয়ে, তারা একজন মানুষকে, একটা বাচ্চা ছেলেকে, একটা ফুটফুটে সুন্দর যুবককে আকাশ থেকে নিচে ডুবতে দেখছেন, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা তাদের মুখ ফিরিয়ে নিলেন, তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সো টার্নস অ্যাওয়ে দেয়ার হেড, দেয়ার ফেস, কোয়াইট লিজারলি ফ্রম দ্য ডিজাস্টার। সো আ ডিজাস্টার ইজ গোয়িং টু হ্যাপেন। Icarus is the son of a hero, Daedalus, and it's a disaster.
But it's a disaster for the father only. It's a disaster for Daedalus. But it is not a disaster for the persons around. And তারা কি করলো, তারা লিজারলি তারা তাদের কাজে মন দিল। দ্য প্লাউম্যান মে হ্যাভ হার্ড দ্য স্প্ল্যাশ। স্প্ল্যাশ হচ্ছে জলে ডোবার ফলে যে শব্দটা, জল ছিটকে যাওয়ার যে শব্দটা, এটাকে স্প্ল্যাশ বলা হয়। সো দেয়ার ওয়াজ এ স্প্ল্যাশ বাই ইকারুস। সো দ্য প্লাউম্যান, যিনি চাষি, চাষ করছিলেন, তিনি জলে ডোবার শব্দ শুনতে পেয়েছিলেন। দ্য ফরসেকেন ক্রাই, সেই চিৎকার, সেই মৃত্যু চিৎকার, দ্য ফরসেকেন ক্রাই বা ইকারুস শুনতে পেয়েছিলেন। বাট ফর হিম ইট ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট ফেইলিওর। কিন্তু এই চাষির কাছে এটা মামুলি ঘটনা, তার কাছে এটা কোনো গুরুত্ব রাখে না। একজন মারা যাচ্ছে তো যাক, তিনি তার সংসারের জন্যে তিনি ভাবিত, তিনি তার ফসলের জন্য ভাবিত, তিনি তার ধান গম পাটের জন্য ভাবিত, তিনি তার বাড়ির মানুষের পেটের জন্যে তার ভাবনা ইকারুসকে নিয়ে নয়। অন্যের সন্তান মারা যাচ্ছে তো আমার কি, পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, এমনটাই ভাবনা এই চাষির। দ্য সান শোন অ্যাজ ইট হ্যাড টু অন দ্য হোয়াইট লেকস ডিসঅ্যাপারিং। দ্য সান শোন, সূর্য জ্বলছিল, প্রতীক, সূর্য জ্বলছিল, কিন্তু সূর্য জ্বলছিল অন্যদের জন্যে, সূর্য ইকারুসের জন্য নয়, ডেডালাসের জন্য নয়। অ্যাজ ইট হ্যাড টু অন দ্য হোয়াইট লেকস ডিসঅ্যাপিয়ারিং ইন্টু গ্রিন ওয়াটার। হোয়াইট লেক, ইকারুসের সাদা পা সবুজ সমুদ্রে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য এক্সপেন্সিভ ডেলিকেট শিপ, দেয়ার ওয়াজ শিপ কোয়াইট ক্লোজ টু ইকারুস। দ্য শিপ ওয়াজ ডেলিকেট। তো ওই জাহাজে যারা যাচ্ছিলেন, ভাবতেই পারো তারা অ্যারিস্টোক্রেট পার্সন ছিলেন, তারা ধনী ব্যক্তি ছিলেন, অ্যারিস্টোক্রেট রিচ পার্সন ছিলেন, তাদের উন্নততর মনের এক্সপেকটেশন আমাদের থাকে। তো এই ধনী ব্যক্তিরা যারা ডেলিকেট শিপে যাচ্ছিলেন, যারা ডেকোরেটেড শিপে যাচ্ছিলেন, যারা এই গর্জিয়াস শিপে যাচ্ছিলেন, এক্সপেন্সিভ শিপে যাচ্ছিলেন, মাস্ট হ্যাভ সিন সামথিং অ্যামেজিং। তারা দেখছে মাস্ট হ্যাভ সিন সামথিং অ্যামেজিং, তাদের কাছে ব্যাপারটা অ্যামেজিং লেগেছে, চমৎকার লেগেছে, তাদের কাছে চমৎকার লেগেছে। কেমন চমৎকার? এদের কাছে ব্যাপারটা হয়তো হচ্ছে এপিকিউরিয়ান ফিলসফি। এপিকিউরিয়ান ফিলসফি ব্যাপারটা কি? এপিকিউরিয়ান ফিলসফি হচ্ছে, ধরো সমুদ্রের তীরে একটা জাহাজ টলমল করছে, সমুদ্রের তীরে জাহাজ টলমল করছে, সমুদ্রের তীরের জাহাজের মধ্যে যারা বসেছে চিৎকার করছে, তারা কান্নাকাটি করছে, সমুদ্রের ধারে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলছে যে আহ কি সুন্দর দৃশ্য, অর্থাৎ অন্যের এতে মজা পাওয়া। তো এরা সামথিং অ্যামেজিং, এরা দেখছে কি মজার দৃশ্য। আ বয় ফলিং আউট অফ দ্য স্কাই, এদের কাছে মজার, আরে একটা ছেলে, কি দারুণ দৃশ্য, দেখ আকাশ থেকে একটা ছেলে পড়ছে, দেখ ডুবে যাচ্ছে, আহ কি মজা। হয়তো এই শিপের যাত্রীদের কাছে এটাই মনে হচ্ছে। হ্যাড সামওয়্যার এলস টু গো, কিন্তু এই যাত্রীদের কাছে তো সময় নেই, ইকারুসের জন্য এত সময় নেই। তো টু গেট টু অ্যান্ড সেল কামলি অন, এদের কাছে তো সময় নেই, এদেরকে কামলি শান্তভাবে, এদের মনের মধ্যে কোনো ঝড় তোলে নেই। একটা বাচ্চা ছেলে মারা যাচ্ছে, এদের মনের মধ্যে একটু আফসোসও নেই, একটু দুঃখও নেই এদের মনের মধ্যে, এদের মুখগুলো শান্ত প্রশান্ত, এরা আস্তে আস্তে এদের যাত্রার দিকে চলে যাচ্ছে। তো কবিতার শেষ হলো, আমরা কবিতা শেষ হলো। কবিতাতে বেসিক্যালি কবিতাটা ফ্রি ভার্সে লেখা, লাইনগুলোর স্ট্রাকচার দেখে বুঝতে পারছো ফ্রি ভার্সে লেখা, প্রস্তুতিক স্ট্রাকচার ঠিক নেই। কবিতার মধ্যে বেশ কিছু সিম্বল আছে, কবিতার মধ্যে প্রচুর অ্যালিউশন আছে কবিতার। তো এগুলোই বেসিক্যালি ডিভাইস এই কবিতার মধ্যে ইউজ করা আছে, প্রচুর অ্যালিউশন আছে, গ্রিক অ্যালিউশন। এই কবিতা রিলেটেড যদি আর কোনো তোমাদের কোশ্চেন থাকে কবিতা রিলেটেড, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আর যদি কোথাও সমস্যা থাকে কবিতার মধ্যে, বা এই কবিতা রিলেটেড আর কিছু জানতে চাইলে তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। লকডাউনে সবাই ঘরে থেকো, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।